সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান বেগম জিয়া উনি বলেছিলেন, যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপি শুরু থেকে গণভোটকে একেবারে কোনোভাবে তোয়াক্কা করছে না, এটাকে অস্বীকার করছে এবং জুলাইকে তারা অস্বীকার করছে। যে জুলাইয়ের কারণে তারা কেউ লন্ডন থেকে কেউ শিলং থেকে আসছে, কিন্তু সেটাকে টোটালিভাবে তারা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। তবে এবার সংসদে হাসনাত আবদুল্লাহ এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে এই একেবারে টাইট দেওয়া দিয়েছে, বিএনপিকে একবারে ধুয়ে দিয়েছে। চলুন এই ভিডিওগুলো আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি বলছে এবং বিএনপির অবস্থা যে নড়বড় কথাটা সেটা আমরা বুঝতে পারবো। চলুন একটু দেখে আসি। আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী যখন 7A এবং 7B বলবৎ থাকে, সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার
48(3) অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106 অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, তৎকালীন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যেই হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন? সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে যখন জনরায়, মাননীয় স্পিকার, যখন জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন যদি হেজযুক্ত, তখন আমাদেরকে এটা ভাবতে হচ্ছে যে আমরা কথা বলতে গিয়ে আবার বিগত 17 বছরের কোনো একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। কিন্তু আমাদেরকে এটা ভাবতে হচ্ছে, আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের কথা বলার সময় শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে কথা বলার সময় বলেছিল, আমার প্রতি যে জুলুম করবে আমি তার সাথেও ইনসাফ করতে চাই। আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শরীফ ওসমান হাদির ব্যাপারে তার বিচারে কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমার মনে হয় আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে করতে যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত, তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। সংবিধান যদি আমাদেরকে রক্ষা করতে পারত, তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার এখন জেলখানায় থাকার কথা। সংবিধান যদি মানতে হতো, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার কথা না, ওনার দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান মানতে হলে যে বাচ্চাদেরকে আজকে এখানে
শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাসদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়েই আমরা এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি। আবার কাউকে কাউকে কথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের, আমরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা খুব লজ্জিত হই মাননীয় স্পিকার, আমাদের এই বর্তমান সময়ে আমরা যদি এটা খেয়াল করি যে আমাদের বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নতুন করে এখন যে গণভোটের যে আজকে ন্যায্যতা অন্যায্যতা, সাংবিধানিক পৃষ্ঠা, লাইন, অক্ষর, দাড়িকমা আমাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যদি সেটা হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব তিনি কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদেরকে রক্ষা করতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি 350 মামলা নিয়ে 7 মাসের ব্যবধানে, আপনিও আমার 2-1টা মামলাতে আপনি আমাকে সহযোগিতা করেছেন, সেটা এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই। আমার 350 মামলা জামিন করতে 7 মাস সময় লেগেছে, আমার বের হতে সময় লেগেছে 4.5 বছর। আমি সেই 4.5 বছরে 3 বার রিয়ারেস্ট হয়ে 2 বার গুম হয়েছি। আমি তখন ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবির কাছে জানতে চেয়েছিলাম আমার সামনে দিয়ে বড় বড় নেতারা বের হয়ে যাচ্ছে, আমার অপরাধটা কি? তখন বলেছিল তারা হুমকি না, হুমকি হচ্ছেন আপনারা। আমাদেরকে যখন শেখ হাসিনার শেষ সরকার নিষিদ্ধ করেছিল তখন তারা 14 দল মিটিং করে বলেছিল এই জামাত শিবিরই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন থেমে যাবে। আজ একটা কথা পরিষ্কার বলতে চাই, এই গণবিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল। সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো লড়ে না, সেই লড়ে না লোকগুলো ছিলাম আমরা মাননীয় স্পিকার, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যেই শেখ হাসিনা বাইরে থেকে বলেছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সেই শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনে নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। এই মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট, জুলাই সনদ নিয়ে এই জাতির সাথে প্রতারণা করা হয় তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার আমাদেরকে 17 বছরের সেই জেল জুলুম, নিপীড়ন, গুম খুনের জায়গায় আমাদেরকে ফিরে যেতে হবে। আমি মনে করি পরিষ্কার বক্তব্য, গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে যদি আজকে ইগনোর করা হয় তাহলে আমাদেরকে কিন্তু আবার সেই গুম খুনের আয়নাঘরের দিকে আমাদেরকে ধাবিত করা হবে। আমি মনে করি গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘরকে সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অন্যায্যভাবে তাদেরকে আবার ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, 70% প্রায় জনগণ কিন্তু গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের চেয়ে সেই 51%-এর তুলনায় সেই 70% প্রায় গণভোটকে যদি আপনারা ইগনোর করেন তাহলে আমি বলবো আমার বাউফল, আমার পটুয়াখালী শুধু নয় গোটা বাংলাদেশ আবার জেগে ওঠে গণভোটকে তারা কার্যকর করতে। স্পিকার, আমি পরিষ্কার এইটা কথাটা এই জন্য বলছি, আজকে সংবিধানের লাইন ধরে ধরে যদি আমাদেরকে এই কথা জানতে হতো তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। আমার মতো ছোট মানুষের কাছে সে সময় ডিজিএফআইয়ের কাছে প্রস্তাব এসেছিল, আপনারা কি চান? মন্ত্রিত্ব চান, দেশ পরিচালনা চান, সবকিছু দেওয়া হবে, শুধু শেখ হাসিনার নীতিতে আপনারা আসেন। সেই নীতি তো ছিল 72-এর সংবিধান, সেই নীতি নিয়ে আজকে কেন এখানে এত কথা বলা হচ্ছে? আমরা পরিষ্কার জানি, আমরা যদি সেই 72-এর সংবিধানকে ভালোবাসি তাহলে এখানকার নেতৃবৃন্দ এবং মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। আমি আমার প্রিয় বাউফলের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানাই। যেই বাউফলবাসী আমার দাবি আদায়ের জন্য, আমার এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য এখানে দিয়েছে, আমি সেই অধিকার। তো প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ এবং যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যে সংসদে করা বক্তব্য দিলেন, ইতিহাসে অনেক সংসদ হয়েছে বাংলাদেশের ইতিহাসে, কিন্তু এবারে সংসদটা যে জমছে, বিএনপি যে অস্বীকার করেছে বা বিএনপির যে নড়বড় অবস্থা, সে বিষয়গুলো নিয়ে সংসদে অনেকগুলো কথা বলা হয়েছে। অস্বীকার করা, জুলাইকে অস্বীকার করা, গণভোটকে অস্বীকার করা, এইগুলোকে নিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তারপরে এই
হাসনাত আব্দুল্লাহ এরা যে কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে, এই বিএনপির বিষয়গুলো নিয়ে বা তাদের বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।